অদিতির সাথে এক রুমে স্বামী হিসেবে থাকা আমার পক্ষে সম্ভব নয় মা। এটা তুমি আর অদিতি দুজনই খুবই ভালো মতো জানো। শুধুমাত্র নিজের দায়িত্ববোধ থেকে আমি অদিতিকে বিয়ে করে ঘরে তুলেছি, এর থেকে বেশি কিছু ওর জন্যে আমি করতে পারবো না মা। কিন্তু বাবা, তোদের দুজনের তো বিয়ে হয়ে গেছে, এখন এই সম্পর্ককে মেনে নিতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে মা। তুমি অদিতিকে চিনো না। অদিতি কতটা আনস্মার্ট আর ভীতু একটা মেয়ে সেটা কি তোমার অজানা? ওকে আমি কোনো ইভেন্টে আমার সাথে নিয়ে গেলে ও একটা কথাও ঠিকমতো বলতে পারে না। সব সময় ভয় আর জড়তায় চুপসিয়ে থাকে। অদিতির জন্যে নিজের বন্ধু বান্ধব আর আত্মীয়ের কাছে আমাকে কতটা নিচু হতে হয় সেটা তুমি বুঝো? তাহলে তুই ওকে নিজের মতো করে তৈরি করে নিলেই তবে পারিস আহনাফ। মেয়েটা ভীষণ লক্ষ্মী ভদ্র একটা মেয়ে। তোর কথা মতো চলবে সব সময়। মা, আমি সবসময় এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছি যে আমার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আমার কথা মতো উঠবস করা কোনো রোবট আমি চাইনি। একজন দেশের টপ বিজনেসম্যানের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা কি আদৌ এই মেয়ের আছে? আহনাফ, ভুলে যাস না অদিতির বাবার জন্যেই আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। যে সময় তোর বাবা আশরাফ ওয়াহিদ প্যারালাইজড হয়ে গিয়েছিলেন সেই সময় অদিতির বাবাই কিন্তু সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। আজ যেসব আত্মীয় স্বজনদের কটু কথার জন্যে তুই অদিতিকে গ্রহণ করতে চাইছিস না, সেই সময় এসব আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। শুধুমাত্র এগিয়ে এসেছিলেন অদিতির বাবা ইলিয়াস আমিন। সেই জন্য আঙ্কেলের কাছে আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকব মা। কিন্তু তাই বলে অদিতিকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অদিতির বাবার চিকিৎসার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমার, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু অদিতির আম্মু আমিনা আওটি কেন এরকম অন্যায় আবদার করে বসলেন? ওনার স্বামী সাহায্য করেছিলেন বলে কি আমরা ওনাদের গোলাম হয়ে গেছি? হাসপাতালে এমন ভাবে আমার সাথে কথা বললেন যেন ওনার ফ্যামিলির সব দায়িত্ব আমার। উনি কেন আঙ্কেলকে দিয়ে সেই অবস্থায় এই প্রস্তাব দিলেন মা? আমার রাজি হওয়া ছাড়া আর কি কোনো উপায় ছিল? আঙ্কেলকে আমি ফিরিয়ে দিতে পারবো না সেটা অদিতির আম্মু খুব ভালো করেই জানতেন। উনি ঝোঁক বুঝে কোপ মেরেছেন। এতক্ষণ ধরে দরজার বাহিরে দাঁড়িয়ে নিজের স্বামীর মুখ থেকে বের হওয়া বিষবাক্যগুলো চুপচাপ শুনে যাচ্ছিল অদিতি। পুরো নাম ফাহমিদা জাহান অদিতি। আজ তার আর আহনাফের বিয়ের প্রায় 3 মাস পূর্ণ হয়েছে। তবুও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়নি। এখনো স্বামীর বাসায় আলাদা রুমে থাকতে হয় অদিতিকে। তার অবশ্য কারণও আছে। আহনাফ সামনাসামনি অদিতির সাথে রুড ব্যবহার না করলেও অদিতিকে যে অহনাফ পছন্দ করে না সেটা অদিতি বুঝে ফেলেছে এই 3 মাসে। তাদের সম্পর্কের এই টানাপোড়েন দেখে অদিতির শাশুড়ি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের ছেলে আহনাফকে তিনি আজ বুঝাবেন। দুর্ভাগ্যবশত অদিতি সেই সময়ই জানিয়ে তার শাশুড়ি আজমেরি ওয়াহিদের রুমে প্রবেশের সময় অহনাফের বলা কথাগুলো শুনে ফেলে। কথাগুলো শুনে তীব্র অভিমান জন্ম নেয় অদিতির মনের গহীনে। অদিতি টলমল চোখে কিছু না বলেই চুপিসারে নিজের রুমের ভেতরে এসে দরজা বন্ধ করে ডুকরে কেঁদে ওঠে। এত অপমান, এত অবহেলা, এসবই কি লেখা ছিল তার কপালে? কেন তার মা আহনাফের কাছে তার বাবার অসুস্থতার সময় তাকে বিয়ে করার জন্য অনুরোধ করলেন? সে কি জলে পড়ে গিয়েছিল? কতটা নিচু আর তাচ্ছিল্যের নজরে দেখে তার স্বামী তাকে। আহনাফের এই দয়ার কোনো প্রয়োজন কি আদৌ ছিল? যে দয়া আর সহানুভূতি জুড়ে শুধু অসম্মান আর অপমান থাকে তাকে কি আদৌ সহানুভূতি বলে? অদিতি আর আহনাফের বিয়ে হয়েছে আজ প্রায় 3 মাস। তবুও অদিতির সাথে স্বামীর মতো আচরণ করতে পারেনি আহনাফ। এখনো একই বাসার ছাদের নিচে আলাদা আলাদা রুমে থাকে তারা 2 জন। যেই দিন থেকে অদিতির বাবার হার্ট সার্জারির জন্য তাকে হসপিটালাইজ করা হয়েছে সেই দিন থেকেই অদিতির জীবন সম্পূর্ণ বদলে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল অদিতি। কিন্তু বাবার অসুস্থতা, চিকিৎসা খরচ প্রভৃতির বিভিন্ন কারণে এই বছর পরীক্ষা দেওয়া হলো না তার। নিজের বড় ভাইয়ের স্ত্রী জুইয়ের কথায় প্রভাবিত হয়ে অদিতিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অদিতির মা আমিনা বেগম। হাসপাতালে নিজের বন্ধুকে দেখতে আসা আশরাফ ওয়াহিদের কাছে নিজের মেয়ের জন্যে অনুরোধ করে বসলেন তিনি।
আহনাফের বাবা আশরাফ ওয়াহিদ সাথে সাথেই রাজি হয়ে গেলেন নিজের ছেলে আহনাফ ওয়াহিদের সাথে তার বন্ধুর মেয়ে অদিতির বিয়ের জন্য। কিন্তু রাজি হলো না আহনাফ। তবুও মুখের উপর না করতে পারল না সে এক অব্যক্ত কুণ্ঠার কারণে। যতই হোক আজ অদিতির বাবার জন্যেই তার বাবাকে সুস্থ করতে পেরেছে সে। তখন যদি আঙ্কেল সাহায্যের হাত বাড়িয়ে না দিতেন আজ হয়তো তার বাবা এখনো হুইলচেয়ারে বসে দিনাতিপাত করতেন। নিজের কৃতজ্ঞতাবোধের কারণেই অনেকটা বাধ্য হয়েছে আহনাফ অদিতিকে বিয়ে করার জন্য। বিয়ের পর অবশ্য অনেক চেষ্টা করেছে আহনাফ অদিতির সাথে অ্যাডজাস্ট করার। কিন্তু অদিতির চাল চলন, কথা বলার ধরন কোনো কিছুই আহনাফের মন মতো ছিল না। থাকবেই বা কিভাবে? যেখানে আহনাফের বয়স প্রায় 30 বছরের কাছাকাছি সেখানে অদিতির বয়স মাত্র 17 বছর। আহনাফ সবসময় একজন শিক্ষিত, স্মার্ট মেয়েকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে চেয়েছিল। যেই মেয়ে তার সাথে তাল মিলিয়ে চলতে পারবে। যেহেতু ব্যবসায়িক উদ্দেশ্যে আহনাফকে বিদেশের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখতে হয়, বিদেশে যেতে হয়, তাই তার মতোই স্মার্ট কোনো মেয়েকে আহনাফ চেয়েছিল তার কল্পনায়। সেখানে তার কপালে জুটল তার থেকে 13 বছরের ছোট্ট একটা আনস্মার্ট, ভীতু পিচ্ছি মেয়ে। যাকে নিয়ে কোনো ইভেন্টে যাওয়া তো দূর, কোনো রেস্টুরেন্টে পর্যন্ত নিয়ে যেতে অস্বস্তি হয় আহনাফের। বিয়ের প্রথম অদিতিকে নিজের রুমেই থাকতে দিয়েছিল আহনাফ, কিন্তু অদিতি অহনাফের প্রয়োজনীয় জিনিসপত্র এদিক সেদিকে করে ফেলত। অফিসে যেতেও লেট হয়ে যেত আহনাফের। বিরক্ত হয়ে অদিতিকে ধমক দিয়ে নিজের জিনিসপত্রে হাত দিতে নিষেধ করে দিয়েছিল আহনাফ। অদিতিও অহনাফের কথা মেনে চলার চেষ্টা করেছে। কিন্তু একদিন অদিতি মাতব্বরি করে অহনাফের জন্যে কফি বানিয়ে টেবিলে রেখে দিয়েছিল। অদিতি ভেবেছিল আহনাফ হয়তো খুশি হবে, কিন্তু অহনাফ ফোনে কথা বলতে বলতে টেবিলে রাখা কফির মগ খেয়াল না করে ভুলবশত ফেলে দেয়। ফলস্বরূপ আহনাফের প্রয়োজনীয় ফাইলপত্র কফিতে ভিজে একাকার হয়ে যায়। আহনাফ রাগে চিৎকার করে অদিতিকে ধমকে বলে উঠে, তোমাকে কে বলেছিল ফাইলগুলোর সামনে কফির মগ রাখতে? তোমাকে বলেছি আমি, আমাকে কফি বানিয়ে দাও। আমার এত দিনের এত পরিশ্রম সবকিছু তোমার বোকামির জন্য ভিজে নষ্ট হয়ে গেল। কোনো কাজ না পারলে চুপচাপ বাসার এক কোনায় পড়ে থাকতেই তো পারো। এত পণ্ডিতি কে করতে বলেছে তোমায়? সেই দিনের পর থেকেই শাস্তিস্বরূপ আহনাফের রুমের তীরসীমানায় পাড়া দেওয়া নিষেধ অদিতির জন্যে। আহনাফের সাথে বলতে গেলে কোনো যোগাযোগই নেই অদিতির। আহনাফ সকালে উঠে নাস্তা করে বেরিয়ে যায় অফিসে, ফিরে গভীর রাতে। তারপর ডিনার করে নিজের রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। অদিতির কোনো খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করে না আহনাফ। এসব কিছু লক্ষ্য করে আহনাফের মা আজমেরি ওয়াহিদ আহনাফকে অনেক বুঝানোর চেষ্টা করেন। কিন্তু আহনাফ তো যেন অদিতিকে টলারেটই করতে পারে না। আর আজ শাশুড়ির রুম থেকে আহনাফের বলা কথাগুলো শুনে মন ভেঙে গুড়িয়ে গেল কিশোরী অদিতির। নিজের মায়ের সিদ্ধান্তের উপর প্রচণ্ড ক্ষোভ জন্ম নিল অদিতির মনে। অদিতি চোখের জল মুছে সিদ্ধান্ত নিল সে আর এই অসঙ্গতিপূর্ণ সম্পর্কে জোর করে পড়ে থাকবে না। আহনাফ অফিস থেকে ফিরে এলে সেও তার সমস্ত অভিমানের কথা বলে দিবে। স্বভাবতই আজও গভীর রাত করে বাড়ি ফিরছে আহনাফ। এমনটা নয় যে আহনাফ সবসময়ই লেট করে বাড়ি ফিরে। বিয়ের আগে আহনাফ ঠিক টাইম মতোই বাড়ি ফিরত। কিন্তু বিয়ের পর থেকে আহনাফের মধ্যে এই অনীহা চলে এসেছে। অদিতিকে এতটা অপছন্দ করার কারণ আহনাফ নিজেও জানে না। আহনাফ সবসময় ম্যাচিওর আচরণ পছন্দ করে। কিন্তু অদিতির বাচ্চামি স্বভাব আহনাফের কাছে বিরক্ত লাগে। আহনাফও মাঝে মাঝে নিজেকে বোঝায় মেয়েটা তো বাচ্চাই, বয়স আর কত হবে 17। তবুও কেন যেন আহনাফ মেনে নিতে পারে না তার স্ত্রীর অপরিপক্ক আচরণ। আজ সারাদিন অফিস আওয়ারে নিজের মায়ের বলা কথাগুলো ভেবে দেখেছে আহনাফ, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সে। অদিতিকে নিজের প্রেয়সীর নজরে কল্পনা করতে পারে না আহনাফ। সেই অনুভূতিই কাজ করে না তার ভেতরে। মাঝে মাঝে নিজের রুড ব্যবহারের জন্য তার একটু অপরাধবোধ হয় শুধু। এসব চিন্তা করতে করতেই বাড়ি পৌঁছে যায় আহনাফ। আজও অদিতি অপেক্ষা করছিল তার জন্য। মেয়েটাকে দেখলে মাও হয় না আহনাফের। আহনাফ আনমনেই বলে,
কোনো মাও তো নেই মেয়েটির মুখশ্রীতে। ভালো কিভাবে লাগবে? আহনাফ নিষ্প্রভ চাহনি নিয়ে এক পলক অদিতির দিকে চেয়ে আবার চোখ নামিয়ে চলে যেতে নিলে অদিতি শান্ত মন্থর কণ্ঠে বলে, আহনাফ ভাইয়া, আমার কিছু কথা বলার ছিল। অদিতির কণ্ঠস্বর শুনেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আহনাফ। যা বলার তাড়াতাড়ি বলো। আসলে ভাইয়া, আপনি যেহেতু আমার সাথে বিয়ের এই সম্পর্কে থাকতে চাচ্ছেন না, আমিও আপনাকে জোর করব না, আপনি চাইলে আমাকে ছেড়ে দিতে পারেন। আহনাফ ভাবেনি হঠাৎ অদিতি তাকে এইসব কথা বলবে। নিজেকে একটু শান্ত করে আহনাফ নিষ্প্রভ স্বরে বলে, তুমি আর আমি চাইলেও এখন আমাদের আলাদা হওয়া সম্ভব নয় অদিতি। তোমার বাবা এখনো হসপিটালে। আর এই মুহূর্তে নিজের দায়িত্ববোধ আর বাবার দেওয়া কথা রাখতে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। আর তুমিও যদি ডিভোর্স নিয়ে নিজের পরিবারে ফিরে যেতে চাও, তাহলে তোমার মা আর ভাবি আবার তোমাকে আমার কাছেই ফিরে আসতে জোর করবেন। লাভের লাভ কিছুই হবে না, সিন ক্রিয়েট ছাড়া। আহনাফের যুক্তিপূর্ণ কথাগুলোর বিপরীতে পাল্টা কোনো যুক্তি উপস্থাপন করতে পারে না অদিতি। চুপচাপ চোখ মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে আহনাফের সামনে। আহনাফও অদিতির বক্তব্য শোনার অপেক্ষা করে না। হনহনিয়ে চলে যায় নিজের রুমের দিকে। অদিতি ঠায় দাঁড়িয়ে থাকে নিশ্চুপ হয়ে। আহনাফ লম্বা একটা শাওয়ার নিয়ে বিছানায় বসে পড়ে ল্যাপটপ নিয়ে। এখন কিছুটা ফুরফুরে লাগছে তার। অদিতির বলা কথাগুলো নিয়ে অতটা মাথা ঘামায় না আহনাফ। ল্যাপটপ নিয়ে নিজের কাজে মগ্ন হয় সে। তখনই আহনাফের রুমের বাহিরে দাঁড়িয়ে জোরতা কাটিয়ে ডোর নক করে অদিতি। কাজের মধ্যে ব্যাঘাত ঘটায় আবার মেজাজ বিগড়ে যায় আহনাফের। দরজা খুলে অদিতির দিকে রাগী দৃষ্টিতে চেয়ে আহনাফ শুধায়, আবার রুমের সামনে এসেছো কেন? কি চাই? অদিতি ভয়ে জড়সড় হয়ে বলে, ভাইয়া, আমি আবার পড়া শুরু করতে চাই। আপনি যেই কথাগুলো বলেছেন সেগুলো আমি অনেকক্ষণ ধরে ভেবেছি। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আবার এইচএসসি পরীক্ষা দিব। পড়াশোনা শেষ করা পর্যন্ত আপনি একটু কষ্ট করে আমার দায়িত্ব নিন। একটা ভালো ভার্সিটিতে চান্স পেলে আমি হোস্টেলে চলে যাব ভাইয়া। তারপর আপনাকে আর আমাকে সহ্য করতে হবে না। আর পড়া কমপ্লিট হলে আমি চাকরির চেষ্টা করব আহনাফ ভাইয়া। তখন তো আর আমাকে ডিভোর্স দিতে আর কোনো দায়িত্ববোধ প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে না আপনার মধ্যে, আর আমাকেও তখন মা আর ভাবি বোঝা মনে করবেন না। অহনাফ অদিতির পরিপক্ক কথাবার্তা শুনে কিছু মুহূর্তের জন্য থমকে যায়। মেয়েটার মাথায় এত বুদ্ধি এলো কোত্থেকে? আজ প্রথমবার অদিতির কথা শুনে বিরক্তিবোধ হয় না আহনাফের। আহনাফ গম্ভীর স্বরে বলে, নট এ ব্যাড আইডিয়া। ঠিক আছে, তাহলে তুমি পড়া কমপ্লিট করার সিদ্ধান্ত যখন নিয়েছো, পড়া কমপ্লিট করতে পারো। তোমার ভর্তির সমস্ত ফিস আমি দিয়ে দিব। অদিতি খুশিতে আরো কিছু বলার আগেই অহনাফ তার মুখের উপর দরজা বন্ধ করে চলে যায়। আহনাফের এই কাণ্ডে মুহূর্তেই অদিতির খুশিতে ঝলমল করা মুখখানা মলিনতায় ছেয়ে যায়। অদিতি মুখ ভার করে চলে যায় নিজের জন্য বরাদ্দকৃত গেস্টরুমে। নিজেকে সান্ত্বনা দিয়ে অদিতি নিজেই বলতে থাকে, আপাতত অপমান সহ্য করে কষ্ট করে পড়াশোনাটা শেষ কর অদিতি। তারপর সবার জীবন থেকে হারিয়ে যেতে পারবি তুই। তারপর আর কারো অপমান, অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হবে না তোকে। ব্যাস শুধু কয়েকটা বছর। একদিন সব কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অদিতির সাথে কথা শেষ করার পর আহনাফ আর নিজের কাজে মন বসাতে পারে না। রাগে ল্যাপটপ বন্ধ করে বিছানার এপাশ ওপাশ করতে থাকে। নিজের মনের অজান্তেই অদিতির হঠাৎ করে বলা ম্যাচিওর কথাবার্তাগুলো ভাবিয়ে তুলে গম্ভীর স্বভাবী আহনাফকে। আহনাফ আনমনেই বলে, অদিতিও কি আমার সাথে থাকতে চায় না? এত তারা তার আমার কাছ থেকে ছাড়া পাওয়ার? অবশ্য তাতে আমার কি? আমারও কি খুব শখ নাকি তার সাথে থাকার? বাধ্য হয়ে এই সম্পর্কের বোঝা টানছি আমি। আহনাফ আনমনেই এসব ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করতে থাকে। কিন্তু আজ আর ঘুমাতে পারে না সে। বিছানা ছেড়ে উঠে বসে পড়ে বিভিন্ন চিন্তার আনাগোনায়। অদিতি তো এতদিন ছাড়াছাড়ির কথা বলেনি। হঠাৎ তাহলে এসব কথা বলল কেন? হ্যাঁ, বলেছে। তাতে আহামরি কি হয়েছে? আমিও তো এটাই চাই। একদিক থেকে ভালোই হয়েছে।
পড়াশোনা করলে যদি একটু বুদ্ধিশুদ্ধি হয়, ম্যানার্স শিখে তাহলে তো ভালোই হবে। ওকে নিয়ে আর ক্লায়েন্টদের সামনে এম্বারেসমেন্টে পড়তে হবে না আমায়। আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই অদিতির কথাগুলো আবার তার কর্ণকুহরে বাজতে থাকে। পড়া কমপ্লিট হলে আমি চাকরির চেষ্টা করব আহনাফ ভাইয়া। তখন তো আর আমাকে ডিভোর্স দিতে আর কোনো প্রতিবন্ধকতা আপনার থাকবে না। আহনাফ বিছানা ছেড়ে উঠে ডিভানে বসে সিগারেট বের করে শুকটান দিতে থাকে। অদিতিকে নিয়ে আজ প্রথমবার এত চিন্তা করেছে আহনাফ। কেমন যেন অন্যরকম লাগছে সবকিছু। আহনাফ মস্তিষ্ককে অন্যদিকে বিমুখ করার জন্য মোবাইল ফোন বের কানে হেডফোন গুজে গান শুনতে থাকে। কি এক ঝড়, সে যে থামবে কবে? আমি সারাদিন বসে জানালায় যোগ বিয়োগ করে আর কি হবে? যদি ভাগ করে সুখে থাকা যায়। থেকে যাও না, কেন চাও না বলে গেলে কি এসে যায়? ফিরে চাও না, কেন চাও না? না বেশি দেরি হয়ে যায়। অদিতি ভোর থেকেই প্রবল উৎসাহে আহনাফের রুমের আশেপাশে ঘুরঘুর করছে। আজ আহনাফ তাকে কলেজে নিয়ে যাবে বলেছে। অদিতি তাই সকাল সকাল রেডি হয়ে বসে আছে। অদিতি অস্থির হয়ে পায়চারি করছে আহনাফের রুমের বাহিরে। এক পর্যায়ে অস্থিরতা দমিয়ে রাখতে না পেরে অদিতি আহনাফের রুমের দরজা নক করা শুরু করে। আহনাফ দরজা খুলেই অদিতিকে ধমক দিয়ে বলে, তোমাকে কতবার বলেছি অদিতি অযথা আমার রুমের সামনে এসে দরজা নক করবে না। অদিতি কিছু বলতে গিয়েও থমকে দাঁড়ায়। বিভোর দৃষ্টিতে চেয়ে থাকে নিজের স্বামীর দিকে। আহনাফ কালো ব্লেজার আর সফেদ রঙের শার্ট পরে অফিসের ফর্মাল গেটআপে দাঁড়িয়ে আছে। চোখে মুখে স্বভাবসুলভ ভাবগাম্ভীর্য বিদ্যমান। তবুও কতই না সুদর্শন লাগছে তার স্বামীকে। কিন্তু এই স্বামী নামক সুদর্শন পুরুষটি তাকে ভালোবাসা তো দূর সহ্যই করতে পারে না। এ কথা চিন্তা করতেই অদিতির অন্তঃকরণে অজানা এক যন্ত্রণার উদ্রেক হয়। তীব্র অভিমান জন্ম নেয় মনের গহীনে। অদিতি নিজেকে সামলিয়ে শান্ত কণ্ঠে বলে, লেট হয়ে যাচ্ছিল দেখে আপনার রুমের দরজা নক করলাম। দুঃখিত, আর আসবো না আপনার রুমের সামনে। অদিতি কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে আহনাফের সামনে থেকে সরে গেল। আহনাফ ভেবেছিল অদিতি হয়তো তার ধমকে ভয়ে জড়সড় হয়ে কান্না করতে থাকবে। কিন্তু এই অদিতিকে যেন আহনাফ চিনতে পারছে না। মেয়েটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার বাচ্চাসুলভ আচরণগুলো একটু একটু করে হারিয়ে যাচ্ছে। বিষয়টা মাথায় আসতেই আহনাফের ভেতরে কেমন যেন অস্থিরতাবোধ কাজ থাকতে থাকে। আহনাফ আনমনেই ভাবতে থাকে, অদিতির হঠাৎ এই বদলে যাওয়ার পেছনে কি আমি দায়ী? অদিতি কি ধীরে ধীরে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে? পড়াশোনা শেষে প্রতিষ্ঠিত হওয়ার পর দূরে কোথাও হারিয়ে যাবে? মনের অজান্তেই বুকের ভেতরটা আটকে ওঠে আহনাফের। নিজের অন্তরে হঠাৎ সৃষ্টি হওয়া অপরিচিত এই অনুরক্তিতে আহনাফের দমবন্ধ হয়ে আসে। আহনাফ অস্থির হয়ে হনহন করে বাড়ির বাহিরে বের হয়ে মুক্ত বাতাসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অদিতি গাড়ির ভেতরে বসেই নিঃশব্দে কান্না করছিল। আহনাফকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অদিতি তাড়াহুড়া করে নিজের চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে বসে। আহনাফও নিজেকে সংযত করে গাড়িতে বসে পড়ে। ভাবলেশীন ভঙ্গিতে ড্রাইভ করতে থাকে আহনাফ। যেন গাড়িতে সে ছাড়া আর কোনো মানুষ উপস্থিত নেই। অদিতির দিকে ভুলেও একবারের জন্য তাকায় না আহনাফ। অদিতিও চুপচাপ উদাসীন হয়ে বসে থাকে। সিটে হেলান দিয়ে বাহিরের দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য প্রকৃতির মাঝেই বিলীন হয়ে যায় অদিতি। সারা রাস্তা কেউ কারো সাথে কোনো কথা বলে না। গাড়ির ভেতরে পিনপতন নীরবতা বিরাজ করছে। যেন দুই মেরুর দুজন অপরিচিত যাত্রী তাদের অজানা গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। আহনাফের অদিতির উপর প্রচণ্ড রাগ অনুভূত হতে লাগল। যদিও এর কোনো কারণ নেই, তবুও আহনাফের ভীষণ রাগ লাগছে অদিতির নীরবতা দেখে। মেয়েটাকে ধমক না দিতে পারলে শান্তি নেই। আহনাফ নীরবতা ভেঙ্গে ক্ষীণ আওয়াজে বলল, আমার সামনে বেশি ম্যাচিউর হওয়ার নাটক করতে হবে না তোমাকে অদিতি। নাটক মানে? কিসের নাটকের কথা বলেছেন, ভাইয়া? অদিতির কথা শোনার সাথে সাথেই আহনাফ তৎক্ষণাৎ গাড়ির ব্রেক কষে ভয়ানক তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে অদিতির দিকে। অদিতি কিছু না বুঝেই আহনাফের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে।
আহনাফ গম্ভীর কণ্ঠে শুধায়, তোমার আর আমার মধ্যে বিদ্যমান অসঙ্গতিপূর্ণ সম্পর্কের নাম কি? অদিতি চোখ নামিয়ে মিনমিনে আওয়াজে বলে, বৈবাহিক সম্পর্ক। তাহলে আমাকে ভাইয়া বলে ডাক দিচ্ছ কেন? আহনাফের ধমক খেয়ে ভয়ে চুপসিয়ে যায় অদিতি। আতঙ্কে হাত পা অবশ হয়ে যায় তার। আহনাফকে বিয়ের আগে থেকেই ভাইয়া বলে ডেকে অভ্যস্ত অদিতি। বিয়ের পর এত কিছু মাথায় ছিল না অদিতির। বাবার অসুস্থতা, নিজের মা আর ভাবির তার জীবন নিয়ে অহেতুক বাড়াবাড়ি আর আহনাফের তার প্রতি রুষ্ট ব্যবহার, এসবের মাঝেই দুশ্চিন্তা আর মনকষ্টে দিন পার করা অদিতির এত কিছু মাথায় থাকবেই বা কিভাবে? অদিতি সোজাসাপটা উত্তর দিল, খেয়াল ছিল না। অদিতির উত্তর আহনাফের পছন্দ হলো না। দুচোখে ক্ষিপ্ততা নিয়ে আহনাফ রাগান্বিত স্বরে বলল, কোন দিকে খেয়াল থাকে তোমার? একজন মানুষের সামনে কিভাবে কথা বলতে সেটাই তো জানো না তুমি। বেকুবের মতো আচরণ করে বেড়াও। কতবার বলেছি এই শব্দ ব্যবহার করবে না। তোমাকে এক কথা কতবার বুঝাতে হয়? আহনাফ আরো কিছুক্ষণ অদিতিকে কথা শুনিয়ে কলেজের সামনে নিয়ে আসে। অদিতি মন খারাপ করে গাড়ি থেকে নেমে টলমল চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তবে আহনাফের এখন একটু ভালো লাগছে। খুব ম্যাচিউরিটি দেখাচ্ছিল না তাকে। পিচ্ছি মেয়েদের মতো থাকবে। গম্ভীর, যুক্তিপূর্ণ কথাবার্তা কেন বলবে? হ্যাঁ, আমি চাই আমার স্ত্রী স্মার্ট হোক, ম্যাচিওর হোক। তবুও অদিতির সাথে এসব বিষয়গুলো খাপছাড়া লাগে। আহনাফ মনে মনে এসব চিন্তা করে অদিতির দিকে তাকায়। অদিতির মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কোনো সময় কেঁদে ফেলবে। তবুও নিজের আবেগকে আটকে রাখার চেষ্টা করছে সে। আহনাফের এইবার একটু খারাপ লাগে অদিতির জন্য। অদিতির মাথায় হাত রাখতে গিয়েও থেমে যায় আহনাফ। কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয় সেটা জানা নেই আহনাফের। বিশেষ করে অদিতির সামনে আহনাফের জোরটা আরো বেড়ে যায়। আহনাফ আদুরে কণ্ঠে কিছু বলতে না পেরে উল্টো ধমক দিয়ে বলল, পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে জলদি চলো। তোমার কলেজের কাজ শেষ করে আমাকে অফিসে যেতে হবে। তোমার পেছনে সময় নষ্ট করার মতো অফুরন্ত সময় নেই আমার। আহনাফ অদিতিকে কলেজে ভর্তি করিয়ে ক্লাসে যাওয়ার নির্দেশ দিয়ে গাড়িতে বসে পড়ে। তবে যাওয়ার আগে আবার কি যেন ভেবে গাড়ির জানালা খুলে অদিতিকে ইশারায় সামনে এসে দাঁড়াতে বলে আহনাফ। অদিতি সামনে আসলে আহনাফ আদেশের স্বরে বলে, খবরদার, কোনো ছেলের সাথে মিশবে না। এখানে পড়তে এসেছো তুমি, একথা ভুলে যেও না। তাই শুধু পড়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবে। আমি যদি শুনি কোনো ছেলের সাথে কথাবার্তা বলেছ তাহলে তোমার পড়া এখানেই বন্ধ, মাইন্ড ইট। অদিতিকে কিছুক্ষণ শাসিয়ে আহনাফ কার স্টার্ট করে তার সামনে দিয়েই শাসা করে চলে যায়। অদিতি থম ধরে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে। মনের ভেতরে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। অদিতির ব্যাপারে সবসময় উদাসীন আচরণ করা আহনাফ আজ কেন এত অধিকারবোধ দেখালো তাকে? তাহলে কি আহনাফও তাকে হারানোর ভয় করে? অদিতি সাথে সাথেই নিজেকে সামলিয়ে মনে মনে ভরকায়, কেন আশা করছি আমি ওনার কাছ থেকে? উনি যা করছেন, যা বলছেন সবকিছু দায়িত্ববোধ থেকে বলছেন। এর বাহিরে কিছু নয়। অদিতি আর সময় নষ্ট না করে ক্লাসে চলে যায়। আহনাফ অফিসে বসে গভীর ভাবনায় ডুবে আছে। কোনো কাজেই এই মুহূর্তে মনোযোগ দিতে পারছে না সে। মনটা বারবার অদিতি অদিতি করছে। অদিতিকে কলেজে ভর্তি করিয়ে দিলেও মনের মধ্যে একটা দুশ্চিন্তা রয়েই গেছে আহনাফের। মেয়েটার বয়স কম, তার উপর আবার মেয়েটাকে সব সময় নিজের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে আহনাফ। যদি অদিতি বদলে যায়, অন্য কারো মোহে পড়ে যায়, তখন কি হবে? দুশ্চিন্তা এসির মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে আহনাফের। এসির পাওয়ার বাড়িয়ে নিজের মাথা চেপে ধরে আহনাফ। কাল রাত থেকেই এক অন্যরকম অস্থিরতা কাজ করছে আহনাফের হৃদয়ে। যেই মেয়েটাকে এতদিন দেখেও না দেখার ভান করত আহনাফ, আজ হঠাৎ তাকে নিয়ে নিজের ভাবনাগুলোকে বন্ধ করতে পারছে না সে। এর কারণ কি হতে পারে? অদিতি নিজে থেকেই তার জীবন থেকে সরে যেতে চেয়েছে সেই জন্য, নাকি তার মায়ের বলা কথাগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করার জন্য? মে আই কাম ইন, স্যার? হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে ভাবনার সুতোয় টান পড়ে আহনাফের।
তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে স্বাভাবিক হয়ে বসে আহনাফ নাজিমকে ইশারায় ভেতরে প্রবেশ করার অনুমতি প্রদান করে। নাজিম ভেতরে আসতেই ডেস্কের উপর একটা এনভেলাপ রেখে আহনাফ গম্ভীর স্বরে বলে, তোমাকে আর অফিসে আসতে হবে না নাজিম। ইউ আর ফায়ার্ড। নাজিম অনুরোধ করে বলে, স্যার, আমি খুবই দুঃখিত এতদিন অ্যাবসেন্ট করার জন্য। আমার স্ত্রীকে নিয়ে এতদিন হসপিটালে ছোটাছুটি করতে হয়েছে স্যার। আমার স্ত্রী খুবই অসুস্থ ছিল। আহনাফ নিষ্প্রভ দৃষ্টিতে চেয়ে বলল, তো আমি কি করব? রুলস ইজ রুলস। তোমার জায়গায় অন্য একজনকে হায়ার করা হয়েছে। নিজের বেতন বুঝে নিয়ে বেরিয়ে যাও। নাজিম অনেক অনুনয় বিনয় করা শুরু করল আহনাফের কাছে। কিন্তু আহনাফ কোনো দয়া দেখালো না। একসময় তার পরিবারও তো কতটা অসহায় ছিল, কই তখন তো কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি ইলিয়াস আঙ্কেল ছাড়া। তাহলে সে কেন কারো প্রতি সদয় হবে? প্রশ্নই ওঠে না। যার যার সমস্যা সে নিজে সমাধান করুক, তার কোনো ঠেকা পড়েনি। আহনাফ রেগে গার্ড ডেকে নাজিমকে অফিস থেকে বের করে দিল। এর কিছুক্ষণ পরেই আগমন ঘটল আহনাফের নতুন পিএ নাবিলার। নাবিলা হুড়মুড় করে অফিসে এসে আহনাফের কেবিনের বাহিরে দাঁড়িয়ে হাঁফাতে থাকে। নাবিলা পারমিশন নিয়ে আহনাফের কেবিনের ভেতরে ঢুকতেই আহনাফ এক গাদা ফাইল নাবিলার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, প্রথম দিনেই আপনি 10 মিনিট লেট করে এসেছেন মিস নাবিলা ইয়াসমিন। এই ফাইলগুলো আপনাকে শাস্তিস্বরূপ দেওয়া হলো। এগুলো চেক করে আজকের মধ্যেই সাবমিট করবেন আমার ডেস্কে। কিন্তু স্যার, এতগুলো ফাইল একদিনের মধ্যে কিভাবে শেষ করব? সেটা আমার মাথা ব্যথার বিষয় নয়। চাপ নিতে না পারলে কাজ করতে এসেছেন কেন? ইচ্ছে হলে রেজাইন করে চলে যেতে পারেন। এই পোস্টে ক্যান্ডিডেটের অভাব নেই। দুঃখিত স্যার, আমি এখনই কাজ শুরু করছি। নাবিলা সাথে সাথেই ফাইলগুলো হাতে নিয়ে আহনাফের কেবিন থেকে বেরিয়ে যায়। নাবিলা অনেক স্মার্ট আর কনফিডেন্ট একটা মেয়ে। সেই সাথে খুব বেশি ফ্যাশনেবল নাবিলা। এর আগে যতগুলো অফিসেই কাজ করেছে নাবিলা, সে সব অফিসের বর্ষায় নাবিলার প্রেমে হাবুডুবু খেয়েছে। কিন্তু নাবিলা কাউকেই পাত্তা দেয়নি। কিন্তু এই প্রথম সে এমন একজন গম্ভীর পুরুষের দেখা পেল যে তার দিকে ফিরে তাকানোর প্রয়োজনও বোধ করল না। ইন্টারভিউ দেওয়ার সময়ই আহনাফের উপর আকর্ষিত হয়েছে নাবিলা। আর আজ আরও একবার আহনাফের ভাবগাম্ভীর্যের প্রেমে পড়ল সে। নাবিল নিজের ডেস্কের সামনে এসে আনমনেই বলতে থাকে, ইসোস, রাগলেও স্যারকে কত হ্যান্ডসাম লাগে, উফাফ। নাবিলা তার সহকর্মীদের সঙ্গে পরিচিত হতে থাকে। মুহূর্তের মধ্যেই নাবিলা তার সহকর্মীদের সঙ্গে মিশে যায়। নাবিলা খুবই মিশুক টাইপের হওয়ায় সবাই নাবিলাকে খুবই পছন্দ করে। অফিসের একজন এমপ্লয়ি প্রত্যয়ের সাথে কুশল বিনিময় শেষে নাবিলা জিজ্ঞেস করল, আচ্ছা প্রত্যয় সাহেব, আহনাফ স্যার কি বিবাহিত? প্রত্যয় সাবলীল ভঙ্গিতে বলল, না স্যার, বিবাহিত নন। প্রত্যয়ের কথা শুনে পেটের ভেতরে হাজারো প্রজাপতি উড়তে শুরু করে নাবিলার। নাবিলা খুশি মনে নিজের সিটে বসে আহনাফের দেওয়া কাজগুলো কমপ্লিট করতে থাকে। আহনাফের অফিসের কেউই জানে না আহনাফ বিবাহিত। আহনাফ বিষয়টা গোপন রেখেছে। এর কারণ হচ্ছে অদিতির আনস্মার্ট ও ভীতু আচরণ। শুধুমাত্র আহনাফের কয়েকজন বন্ধু আর আত্মীয় ছাড়া কেউ জানে না অদিতির ব্যাপারে। যদিও একটা ইভেন্টে আহনাফ নিজের সাথে নিয়ে গিয়েছিল অদিতিকে। কিন্তু অদিতি সেখানে ভালোমতো কথা বলতে না পারায় আহনাফ বিব্রতবোধ করে নিজের ক্লায়েন্টদের সামনে অদিতিকে স্ত্রী হিসেবে পরিচয় না দিয়ে নিজের একজন ফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়েছিল। এরপর থেকেই নিজের অফিসিয়াল কোনো পার্টি কিংবা ইভেন্টে আহনাফ অদিতিকে নিয়ে যায় না। আর কাউকে বলেও না যে তার বাসায় একটা বউ আছে। অদিতি ক্লাস শেষে খুশি মনে বাসায় ফিরে আসে। আজ লাইব্রেরি থেকে কিছু নতুন বই কিনে এনেছে অদিতি। বইগুলো ভালোমতো ঘেটে ঘেটে দেখতে দেখতে বেলা গড়িয়ে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেই দিকে হুঁশ ছিল না অদিতির। অদিতির ধ্যান ভাঙল কলিংবেলের টিং টিং শব্দে। অদিতি আহনাফ এসেছে ভেবে খুশি হয়ে দরজা খুলতেই পরিচিত একজন মানুষকে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। অস্ফুট স্বরে উচ্চারণ করে, আপনি? সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি উচ্ছ্বাসিত গলায় বলে, আমাকে চিনে ফেলেছেন ভাবি।
অদিতি স্বভাবসুলভ মিষ্টি হাসি দিয়ে বলল, হ্যাঁ, চিনে ফেলেছি। আপনি আলভি ভাইয়া না, ওনার ফুফাতো ভাই? আলভি উচ্ছ্বাসিত গলায় বলে, ঠিক ঠিক ঠিক, একদম সঠিক গেস করেছ তুমি ভাবি। উফাফ, সরি, তুমি করে বলে ফেললাম। আসলে তুমি বয়সে আমার থেকে ছোট তো সেই জন্য। বাই দা ওয়ে, ইউ আর সো স্মার্ট ভাবি। অদিতি সাবলীল ভঙ্গিতে বলল, সমস্যা নেই, আপনি ভেতরে এসে বসুন। আহনাফের মা আজমেরি ওয়াহিদ আলভিকে দেখেই খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তবুও কৃত্রিম রাগ দেখিয়ে বললেন, এতদিনে তোর আসার সময় হলো, তোর সাথে কোনো কথা নেই যা। আলভিও দুষ্টামি করে বলল, কথা বলবে না মানে? তোমার জন্যই তো 7 সমুদ্র পাড়ি দিয়ে দেশে ফিরে আসলাম, মাই সুইট বিউটিফুল মামি। হয়েছে, থামো এবার, আর মিথ্যে প্রশংসা করতে হবে না। তাদের দুষ্টু মিষ্টি কথাবার্তা শুনে অদিতি মিটিমিটি হাসছে রান্নাঘরে দাঁড়িয়ে। অদিতি মনে মনে ভাবে, ওনার আত্মীয়রা কত মিশুক আর হাসি খুশি টাইপ। তাহলে উনি এমন কেন? সব সময় মুখটা গোমরা করে রাখেন। জন্মের পর ওনার মুখে মধু না দিয়ে করলার রস দেওয়া হয়েছিল হয়তো। চলবে।